দাড়ি রেখে হিট হলাম, তখন বসেরা বলা শুরু করলো যে আমরা তো বলেছি যে তুমি দাড়িটা রাখলেই তোমাকে ভালো লাগে। আপনার মধ্যে যদি সম্ভাবনা থাকে বাকি সবাই মিলে আপনাকে টেনে ধরবে। তো আমার কথা হচ্ছে, তুমি আমাকে দিয়ে ভিউ নিচ্ছ, আমার স্টোরিজ দেখার জন্য মানুষ বইসা থাকে, অনলাইন থেকে তোমার আয়ের অংশটা তো আমি পাই না, চাকরি করব না, দেখি কি হয়। আপনাকে আমরা রিসেন্ট সময় চিনছি। জি, আপনার 8 বছরের যদি কাজ দেখি তাহলে কিন্তু একদম প্রথম দিকে আপনি এরকম ছিলেন না। এটা সবচেয়ে বড় কারণটা কি আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে মানে টু ভেরি অনেস্ট, যেহেতু এখানে ফ্র্যাঙ্কলি স্পিকিং এবং আমার কোনো দায়বদ্ধতা নেই, না ডেফিনেটলি ইউ ক্যান। আমাদের মানে ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সমস্যা, আপনার মধ্যে যদি সম্ভাবনা থাকে বাকি সবাই মিলে আপনাকে টেনে ধরবে। তো আমি বিং দ্য ন্যাশনাল চ্যাম্পিয়ন টুয়াইস, 19 এবং 20তম বিতর্কের বেস্ট স্পিকার, এটিএন বাংলা ডিবেট করছে, কিরণ ভাই আয়োজন করছে, ওনার অনেক ধরনের হিসাব নিকাশ ছিল, ওইটাকে ব্রেক করেও চ্যাম্পিয়ন হয়েছে ওখানটায় আমরা। ইন্টার ডিউরেস চ্যাম্পিয়ন, ডিউরেসের প্রেসিডেন্ট আমি, আমাকে জাহির করছি না, ঠিক আছে, আর ডিপার্টমেন্ট হলের হিসাব বাদ দিলাম সব, ঠিক আছে, কতগুলো আন্তঃক্লাব জিতছি সেই হিসাব বাদ। ওইখানটা গিয়ে আমাকে প্রুভ করতে হইতো যে আমার নাকি ভয়েস হয় না, ঠিক আছে, শুরুর দিকটায় আমার ডেলিভারি ঠিকঠাক হয় না। সুপার মর্নিং লাস্ট আমি যখন ছেড়ে দেই 8 বছরের শেষে গিয়ে, তখনও আমাকে সুপার মর্নিং মানে ভোর 6টায় 5:30টায় গাড়িতে উঠা লাগতো, সেটাও 2 দিন 3 দিন করা লাগতো। সো এই ঝামেলাটা হয় কখন? এই ঝামেলাটা হয় হচ্ছে যখন হয় আপনি একদম কিছু পারেন না, অথবা আপনি অনেক পারেন। সো প্রথম ক্যাটাগরিতে আমি পড়ি না, আমি এটা মনে করি। কিন্তু দ্বিতীয় ক্যাটাগরিতে আপনি যদি আসলে তীব্রভাবে পড়েন কিবরিয়া ভাই, আপনি আপনার ক্যারিয়ারেও হয়তো বিভিন্ন সময় বুঝতে পেরেছেন যে আপনাকে আটকানোর চেষ্টা করবে, আপনি আপনার মতো করে ফ্লারিশ করতে পারবেন না। এক ধরনের কমপ্লেক্সিটি থেকে হয় অনেক সময়। বস মনে করে যে একে সুযোগ দিলে আমার নিজের পজিশন নড়ে চলে যেতে পারে। এক্স্যাক্টলি। এবং এটা বিভিন্ন প্রতিষ্ঠানে আছে এবং খুব বাজেভাবে হয়, মিডিয়াতে তো খুবই বাজেভাবে হয়, এটার আমি শিকার হয়েছি, আমি দেখেছি। তারপর 71-এ যখন আমি গেলাম, 71 ছাড়া যখন ডিসিশন নিলাম, তার আগে ধরেন I was entitled as special correspondent of sports, right? আমি 71 টেলিভিশনের স্পেশাল করেসপন্ডেন্ট, অনলাইন ডিপার্টমেন্ট আলাদা, অনলাইন ডিপার্টমেন্টে কন্টেন্ট প্রোভাইড করে, ইটস নট মাই জব। এই প্রশ্নটা তো সবাই করে না, চাকরি করতে পারলে বেতন পাইলে খুশি ভাই। তো আমার কথা হচ্ছে, তুমি আমাকে দিয়ে ভিউ নিচ্ছ, আমার স্টোরিজ দেখার জন্য মানুষ বইসা থাকে, অনলাইন থেকে তোমার আয়ের অংশটা তো আমি পাই না। আমার তো অ্যাপয়েন্টমেন্ট লেটারে তো লেখা নাই, আমার প্রমোশন লেটারে তো লেখা নাই দ্যাট আই এম দ্য পার্ট অফ দ্য অনলাইন ডিপার্টমেন্ট। তো আমি এটা না, কিন্তু তুমি আমাকে সেই কাজ করাবা। আবার আমি যখন আমার মতো করে কন্টেন্ট ক্রিয়েট করবো, এরকম একটা জায়গায় বসে আমার কথা বলবো, মানুষ সেটা শুনবে, সেটা আবার তুমি দিবা না। তো এই ফাইজলামিটা হবে না। আমি জাস্ট 23 ওয়ার্ল্ড কাপের আগে আই ডিসাইডেড যে আমি করবো না, চাকরি করবো না, দেখি কি হয়, বুঝছেন। তারপর সেখান থেকে বলা হলো যে এরকম অনেক রিয়াসাত আমরা তৈরি করতে পারি। বিশ্বাস করেন, আমি যে মিউজিকটা রেখে এসেছি ওই মিউজিক এখনো চলে ওখানটায়, মিউজিক চেঞ্জ করতে পারে না, ওরা নাকি আমারে তৈরি করবে। উপরওয়ালা দেয়ার মালিক, আপনি আমি আরো অন্য যারা আছে, কে কতটুকু পাবে এটা আল্লাহ ডিসাইড করে দেয়। আমাদের যিনি তৈরি করেছেন, পৃথিবীতে কেউ কাউকে কোনো কিছু দিতে পারে না। আমাদের বসদের সমস্যা হচ্ছে এরা সবাই আমাদের দেয়। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আপনার ইউনিকনেসের জায়গাটা আপনি ফ্রিডমের আগ পর্যন্ত ওভাবে ফ্লারিশ করতে পারেন নাই। ওই যে বললাম যে মানে সবচেয়ে বড় সমস্যা কি, যে আমি দাড়ি রেখেছি ধরেন, হ্যাঁ রাখা যাবে না, ক্লিন শেভ করা লাগবে। ধরেন আমি ফুল হাতা শার্ট পরবো না, গরমের দিন ভাই, বাটন লাগিয়ে সেটা পড়তে হবে। কেন? বিবিসি সিএনএন এর রিপোর্টার কি আমার থেকে ছোট রিপোর্টার? দাড়ি একটা বড় সমস্যা, যদি এটা নিয়ে খুব বেশি কথা বলা যাবে না এখানে। হ্যাঁ, এটা একটা মানে শুধু আমি জানি না, এটা মিডিয়া ওনার যারা আছেন তারা অতটা প্রবলেম ফিল করেন না, মিডিয়ার বস দুই একটা, আমি জানি না এইভাবে বললে ইঞ্জিনিয়ারলি বললে সমস্যা হবে। আমার জীবনে দুই একটা অভিজ্ঞতা আছে, বাই দ্য ওয়ে, এটা ইঞ্জিনিয়ারাইজ করার দরকার নেই। অভিজ্ঞতা পরে যখন দাড়ি রেখে হিট হলাম, তখন বসেরা বলা শুরু করলো যে আমরা তো বলেছি যে তুমি দাড়িটা রাখলেই তোমাকে ভালো লাগে। এই গল্প হয়েছে অনেক। ওকে, সো আপনার ক্লিক করলো কোথায়? মানে আপনি যখন লাইক আপনি খারাপটাকে খুব সহজভাবে স্ট্রিক্ট ভাবে আপনি খারাপ বললেন, আমরা যেটা দেখি আপনার রিপোর্টের মধ্যে যে না এখানে ভুল হচ্ছে, তো ভুল হচ্ছে। রিসেন্টলি আমরা যদি বলি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান যিনি আছেন ফারুক আহমেদ, তাকে নিয়ে, যেমন আপনি নামটা বলে দেন, আমি নামটা বলতাম না হয়তো বা। তো এই যে বোল্ডলি কন্টেন্ট করা যে না ওনাকে দিয়ে হবে না, ওনাকে রাখলে এই ক্ষতি হবে এবং সুতরাং ওনাকে বাদ দেওয়া প্রয়োজন, একজন জার্নালিস্ট হিসেবে এই অ্যাপ্রোচে যাওয়াটা কিন্তু অনেক ডিফিকাল্ট। আমাদের ডিফিকাল্ট না ভাইয়া, দেখেন আমার পেছনে কিন্তু কোনো চ্যানেলের ট্যাগ নাই। আমি একটা যখন মামলা খাই বা মামলা খাবো, ঠিক মানে যারা এখন
যাদের এগেনস্টে করি তারাও নিশ্চয়ই তাদের লয়ারদের রেডি করার চেষ্টা করছে যে ওরা একটু আটকানো যায় কিনা। আমার কিন্তু কোনো চ্যানেলের ট্যাগ নাই, আমার বয়স এমন না যে অনেক হয়ে গেছে, ঠিক আছে, আমার কিন্তু কেবল ইমার্জিং, আই এম ট্রাইং মাইসেলফ। সো ওই জায়গা থেকে কিন্তু এটা অনেক রিস্ক। আবার একই সাথে মূলধারা গণমাধ্যম সবকিছু অ্যাভয়েড করছে। আমি কিন্তু আমার প্রত্যেকটা রিপোর্টে প্রমাণ দিতেছি, ক্রিকেট বোর্ডের ভেতরে কাগজ দেখিয়ে দিচ্ছি। আপনি ভাবতে পারেন যে একটা মানুষ, জাস্ট একটা এক্সাম্পল দিই, এই যে নেক্সাস টেলিভিশন, এখানে যারা যে জায়গায় যে ডেজিগনেশনে কাজ করে এটা তো একটা লিস্ট আছে, তাই না? জব ডেসক্রিপশন আছে, কে কোন পদে আছে সেটার একটা ডেসক্রিপশন আছে। অন্য একটা মানুষ কি এখানে ঢুকতে পারবে? ক্রিকেট বোর্ড তো আরো হিউজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, মানে বাংলাদেশ সরকারের পরে যদি কোনো অর্গানাইজেশনে মানুষ কথা বলে সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অনেক ধরনের বিতর্ক হতে পারে আমার এই বক্তব্য নিয়ে, বাট আমি মনে করি তাই। ক্রিকেট নিয়ে মানুষ কথা বলে, গভর্নমেন্ট বা পলিটিক্সের বাইরে। সেই ক্রিকেট বোর্ডে কর্মকর্তার লিস্টে একজন বহিরাগত মানুষ, তাকে ক্রিকেট বোর্ডের অফিসিয়াল দেখে আপনি রেডিসন ব্লুতে ক্রিকেট বোর্ডকে দিয়ে বিল দেখাচ্ছেন। এই কাগজ দেখাই, এই রিপোর্ট করি, কোন জায়গায় আপনি টেন্ডার ছাড়া কাজ করেছেন সেই রিপোর্ট করি। কোনো মূলধারা গণমাধ্যম করে না, সবার কাছে আছে এগুলা, সবার কাছে আছে, বিশ্বাস করেন কেউ করে না। এখন আপনি বলুন যে কেন করে না, কেন করে না জানেন? কারণ আমি করি। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এটা খুবই ফানি, করা উচিত তো, ইনফ্যাক্ট করা উচিত। মানে এটা অন্য জায়গায় মিডিয়ার হিংসার জায়গাটা অনেস্টলি মানে এটা হিউজ। আপনি নিশ্চয়ই কাজ করেছেন, এখন আপনি আপনার মতো করে কাজ করেন। ইন্ডাস্ট্রির মধ্যে যে ধরনের অপছন্দ এবং হিংসার ব্যাপারটা কাজ করে, যে অমুক দেশে অমুক একটা ব্রেকিং চালাইছে, আমরা চালাবো না। একটা জায়গায় একটা বড় ঘটনা ঘটছে, ভয়ঙ্কর ব্যাপার, ও ব্রেকিং চালাইছে, আমি সর্বশেষ চালাবো, ব্রেকিং চালাবে না। এটা আরেকটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে আমার এই অনুষ্ঠানে হয় না। ইনফ্যাক্ট হয় না বলতে কি, আমি রেকর্ড করে যাই, এখন এরপর এডিট কি হয় না হয় এটা তো আমি জানি না, বাট আমার চোখে পড়েনি কখনো। এখানে অনেক টেলিভিশন থেকে কাজ করার লোকজন এসছেন, গেস্ট এসছেন, তারা তাদের সিটে বসে সেই সব টেলিভিশন চ্যানেলের নাম নিয়েছেন, কর্তাদের প্রশংসা করেছেন বা আলোচনা করেছেন, সমালোচনা করেছেন। ওটা ওইভাবেই থেকেছে আমার অনুষ্ঠানে। আমি বিভিন্ন চ্যানেল বা বিভিন্ন জায়গায় কাজ করার জায়গাতে আমি দেখেছি অন্য চ্যানেলের নাম নেয় না। এটা কেন করে আমি ঠিক জানি না। এটা কি ভয়ঙ্করতম ছোট মানসিকতা হতে পারে। লাইক আমরা সবসময়, আমরা তো সব্যসাচী মানুষ, আমরা নিজেদেরকে দাবি করি, আমরা এনলাইটেন করছি অনেক মানুষকে, স্ক্রিনের সামনে যারা দেখছেন তাদের কারো কারো আমরা আইডলও। অথচ সামান্য একটা বিষয় অন্য কোন একটা চ্যানেলের, হয়তো অন্য কোন একটা চ্যানেলের রিয়েলিটি শো থেকে সে হয়তো টপ পজিশনে গেছে এবং সে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে যাচ্ছে। ওই রিয়েলিটি শো কোন চ্যানেলে হয়েছে ওই চ্যানেলের নাম পর্যন্ত আমরা নেই না। ওটা কোন রিয়েলিটি শো ছিল আমরা বলি একটি জনপ্রিয় টেলিভিশন রিয়েলিটি শো। আরে আপনার নাম নিলে কি ওই চ্যানেল এক নম্বর হয়ে যাবে? বা আপনার নাম না নেওয়ার কারণে কি ওই চ্যানেল কি টিআরপি হারাবে? হীনমন্যতায় ভোগে ভাই, এটা খুবই ভয়ঙ্কর রকম ভয়ঙ্কর হীনমন্যতায় ভোগে।